লাস্ট ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম সেটা ছিল আমাদের সিনক্রোস্কোপ নামে একটা যন্ত্র ছিল। সেটা এফওআই টপিক ছিল একটা। তো আশা করি ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে বাই দিস টাইম বুঝতে পারবেন যে এই সিনক্রোস্কোপ কিভাবে কাজ করে। ওকে, সো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট ক্লাস শুরু করতে যাচ্ছি, হুইচ ইজ জেনারেটরের ক্যারেক্টারিস্টিক্স এবং এটা যখন অপারেশনাল থাকে তখন এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, তো প্রথমে আমরা যে সিনারিওটা চিন্তা করব যে একটা স্ট্যান্ড অ্যালোন জেনারেটর, অর্থাৎ আপনার কাছে একটা জেনারেটরই রয়েছে এবং সেখানে আপনি সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স শিটটা ওপেন আছে, দিয়ে দেন সবাই। স্যার কত নাম্বার ক্লাস হবে স্যার? 11 নাকি 12? ক্লাস 11 ইয়া। লোড কানেক্ট করবেন এবং সেটা কানেক্ট করলে তার যে ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ লোড চেঞ্জের সঙ্গে তার যে চেঞ্জটা হবে সেটা আমরা দেখব। এরপরে আমরা দেখব এই জেনারেটরকে যদি আমরা একটা গ্রিডে কানেক্ট করি, অর্থাৎ ইনফাইনাইট বাসে কানেক্ট করি, তাহলে কি হয় সেটা দেখব। এবং এরপরে যেটা দেখব সেটা হলো যে ইনফাইনাইট বাস ছাড়া যদি দুই বা ততোধিক বা ধরে নেন দুটো জেনারেটরকে যদি আমরা একসাথে কানেক্ট করি তাহলে তার ডাইনামিক্স গুলো কি হবে। অর্থাৎ গত ক্লাসে যেটা আমরা শুরু করেছিলাম প্যারালাল অপারেশন, সেটারই এক্সটেন্ডেড টপিক হলো এইগুলি, যে আমাদের কন্ট্রোল মেকানিজমটা কি এবং ডাইনামিক্সটা কি। ওকে, তো সবাই দেখতে পাচ্ছেন আশা করি। তো খেয়াল করে দেখেন, যে কোনো জেনারেটরকে আমরা প্রাইম মুভারের সাহায্যে সেটাকে ঘোরানো হয়, অর্থাৎ আমাদের ইনপুটে একটা এনার্জি দিতে হয়, সেটা অবশ্যই মেকানিক্যাল। যেমন আমাদের প্র্যাকটিক্যাল যে জেনারেটরগুলি রয়েছে, অর্থাৎ পাওয়ার প্ল্যান্টে যে জেনারেটর থাকে সেখানে কি থাকে, স্টিম টারবাইন অথবা গ্যাস টারবাইন, সেটার মাধ্যমে আমরা জেনারেটরকে রোটেট করাই। ওকে, তো এখানে আমাদের কন্ট্রোল মেকানিজমটা কি? যে কোনো জেনারেটরের ক্ষেত্রে আমাদের কন্ট্রোল মেকানিজম হলো দুইটা। ওকে, অর্থাৎ একটা হলো স্টিম কন্ট্রোল। স্টিম মানে হলো ইনপুটে যে রিয়েল পাওয়ার বা যে এনার্জিটা আমরা দিচ্ছি সেটার কন্ট্রোল মেকানিজম। আর তৃতীয় কন্ট্রোল আপনার হাতে যেটা রয়েছে সেটা হলো জেনারেটরের ফিল্ড কন্ট্রোল, অর্থাৎ এই যে ফিল্ড কারেন্ট কম বা বেশির মাধ্যমে আমরা ফ্লাক্সের চেঞ্জটা করতে পারি। ওকে, তো এখন আমরা দেখব যে এই দুই কন্ট্রোলের সাহায্যে কিভাবে জেনারেটরটাকে আমরা কন্ট্রোল করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি কন্ট্রোল নাও করি তার ক্যারেক্টারিস্টিক্সটা কি আসে। তো সেইটা বোঝার জন্য দেখেন আমাদের প্রথম যে টপিক সেটা হলো ফ্রিকোয়েন্সি পাওয়ার অ্যান্ড ভোল্টেজ রিঅ্যাক্টিভ পাওয়ার ক্যারেক্টারিস্টিক্স। ওকে, সো এই ব্যাপারটিটা আমরা বুঝি। প্রথম যে কার্ভটা দেখতে পাচ্ছেন এটা হলো, দেখেন একটা জেনারেটরের স্পিডের সাথে কিভাবে পাওয়ারটা চেঞ্জ হয়, তাই না? অর্থাৎ প্রথম কথা হলো যে জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, একটা জেনারেটর তখনই লোডকে সাপ্লাই করবে যখন সেই লোডটা জেনারেটরের সাথে কানেক্টেড হবে, তাই না? তো কোনো জেনারেটরের সঙ্গে যদি কোনো লোড না থাকে তাহলে তো সে আর লোডকে সাপ্লাই করতে পারবে না। ওকে, এটা মাথায় রাখবেন। এই কথাটা হয়তো বলা হবে না, বাট যখন এই যে আমরা কোনো লোড কার্ভ দেখবো, জেনারেটরের বা পাওয়ারের কোনো কিছু দেখবো, তার মানেই হলো যে জেনারেটর লোডকে সাপ্লাই করতেছে আর কি। হ্যাঁ, এই ব্যাপারটা ওই যে না বললেও এটা ধরে নেবেন আর কি। তো এখন দেখেন প্রথম যে এই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন, ওকে, কি দেখেন, পি বাড়ার সাথে সাথে স্পিডের কি অবস্থা হয়। অর্থাৎ একটা জেনারেটরের এটা একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং রিলেশনশিপটা দেখেন একটা লিনিয়ার রিলেশনশিপ করা হয়েছে। অর্থাৎ আমি এই কার্ভটা থেকে যেটা দেখতে পাচ্ছি যে
জেনারেটরের ইনপুটের পাওয়ার অর্থাৎ আমাদের স্টিম কন্ট্রোল যেটা, সেটার মাধ্যমে আমি যত বেশি স্টিমের ফ্লো বাড়াবো মানে পাওয়ার বাড়াবো, ওকে, সেটার সাথে সাথে স্পিডের কি হয় এবং লোড বাড়ার সাথে সাথে কি হয়, ঠিক আছে? তো ধরে নেন যে একটা জেনারেটরের প্রথম অবস্থায় আমরা চিন্তা করি, আমরা স্টিমে হাত দিব না, একটা জেনারেটর আমি অন করলাম, সেই জেনারেটরটা ঘোরা শুরু হইলো, এখন আমি তার উপরে আস্তে আস্তে কি করব, লোড অ্যাপ্লাই করা শুরু করব, ওকে। তো এইটাই সেই ডায়াগ্রামটা ইন্ডিকেট করে। দেখেন ইনিশিয়ালি যখন কোনো লোড নাই, তার মানে তার পাওয়ার তো জিরো, তাই না? লোড যেহেতু নাই, সে জিরো পাওয়ারে তার স্পিডটা ছিল এন এন এল, মানে হলো এন নো লোড, ওকে। এগুলোর আমি ব্যাখ্যা করব না, এন এল মানে নো লোড, এফ এল মানে ফুল লোড, এগুলো এমনি বোঝা যায়। তো এখন খেয়াল করে দেখেন, লোড যত বাড়াতে থাকবে সে যত বেশি, এখন এটা ধরে নিতে হবে যে এই যে জেনারেটরটা লোড যত আমি বাড়াচ্ছি পাওয়ার তত বাড়তেছে। এখন জেনারেটরের আউটপুট পাওয়ার বাড়া মানে অবশ্যই আমি স্টিমের সাপ্লাইও কিন্তু বাড়াচ্ছি, ঠিক আছে? তো এই কথাটা এখানে আর আমার বলার দরকার নাই। হ্যাঁ, কন্ট্রোলের দিকে আমি যাচ্ছি না, প্রথমে ইনিশিয়ালি চিন্তা করেন যে লোড বাড়া মানে জেনারেটরের আউটপুট বাড়া, তার মানে অবশ্যই আমি স্টিমের সাপ্লাই বাড়াচ্ছি। তো ক্যারেক্টারিস্টিক্সটা দেখেন, পাওয়ার যত বাড়ে স্পিডটা ফল করতে থাকে। অর্থাৎ দেখেন নো লোড যখন জিরো পাওয়ারে নো লোড ছিল এবং পিএফএল মানে যখন তার ফুল লোড পাওয়ার যখন সে সাপ্লাই দিবে তার স্পিডটা যায় ঠেকবে এখানে। এবং রিলেশনশিপটা দেখেন, ইটস লাইক এ লিনিয়ার রিলেশনশিপ, ওকে। অ্যাকচুয়ালি এই জেনারেটর স্টিম কন্ট্রোল যেটা, সেটা একদম লিনিয়ার রিলেশনশিপ আসলে হয় না অ্যাকচুয়ালি, প্র্যাকটিক্যালি আর কি। কিন্তু আমরা আমাদের যে গভর্নর কন্ট্রোল রয়েছে, গভর্নরের সাহায্যে স্টিমের ফ্লো নিয়ন্ত্রণ করা যায়। সেই গভর্নর কন্ট্রোলটা আমরা এমন ভাবে করব যেন এই রিলেশনশিপটাকে লিনিয়ার করা যায়, ওকে। সো সেই কারণে যেহেতু আমরা ওই গভর্নরের সাহায্যে এটাকে লিনিয়ার করতে পারি, ওকে, সেই কারণে দেখেন এটা অনেকটা একটা ড্রুপিং ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যায়, ওকে। সো সেটাকেই দেখেন, আমরা যদি স্পিড ড্রুপ ক্যালকুলেট করি তাহলে দেখা যায়, দেখেন স্পিড ড্রুপ সমান সমান কি, এই যে এইটুকু এন নো লোড মাইনাস এন ফুল লোড ডিভাইডেড বাই এন ফুল লোড, ওকে। এই ইকুয়েশনটার সাথে কিসের মিল পাওয়া যায় খেয়াল করে দেখেন, আমরা এই যে ভোল্টেজ রেগুলেশন পড়েছিলাম না, এক্স্যাক্টলি সেম সেই রিলেশনশিপটার মতোই, জাস্ট খালি আমি স্পিডের রেসপেক্টে দেখতেছি, অর্থাৎ নো লোড টু ফুল লোড স্পিডের চেঞ্জটা কি হয় সেটা। এবং স্পিড অ্যাকচুয়ালি কি সেট করে, করসপন্ডিং ফ্রিকোয়েন্সি, বিকজ আমরা জানি ফ্রিকোয়েন্সি সমান সমান এনএমপি বাই 120, ওকে। সো ফ্রিকোয়েন্সির জন্য সিমিলার আরেকটা আমি কার্ভ পাবো, হুইচ ইজ দেখেন লোড যত বাড়বে ফ্রিকোয়েন্সি তত ফল করবে, ওকে। এটাই হলো একটা জেনারেটরের ফ্রিকোয়েন্সি পাওয়ার ক্যারেক্টারিস্টিক্স, ওকে। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন প্র্যাকটিক্যালি কি ঘটে। আচ্ছা, আরেকটা জিনিস বাদ চলে গিয়েছে, সেটা হলো ভোল্টেজ রিঅ্যাক্টিভ পাওয়ার ক্যারেক্টারিস্টিক্স। সেটা দেখেন এখানে রয়েছে, বাট এটা দেখার আগে আমরা দেখি যে এই রিলেশনশিপের একটা ইকুয়েশন আর কি, হ্যাঁ, অর্থাৎ আমাদের এটা অঙ্ক করতে গেলেও লাগবে। এবং আমরা যখন মেশিন এই প্যারালেল করবো আর কি, হাউস ডায়াগ্রামে বসাবো, তখন আমাদের এটা লাগবে, হুইচ ইজ অ্যাট এনি পয়েন্ট আউটপুট পাওয়ার অ্যাট এনি পয়েন্ট। ধরেন এই কার্ভের জিরো থেকে পিএফএল, হ্যাঁ, দুটা পয়েন্ট আমি জানি, করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি আমি জানি। তো মাঝখানে অ্যাট এনি পয়েন্ট পি এর যদি ইকুয়েশন আমি বের করি তাহলে কি হবে দেখেন, এই ইকুয়েশন থেকে এটা এসেছে আর কি বেসিক্যালি। সেটা হলো কি দেখেন, পি সমান সমান এসপি, এসপিটা হলো আমার এই যে স্লোপ অফ দ্য কার্ভ, অর্থাৎ কিলোওয়াট পার হার্জ। তার মানে হলো 1 হার্জ ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে কি পরিমাণ কিলোওয়াট লাগে, ওকে। অর্থাৎ এটা স্লোপ, বুঝতেই পারতেছেন, ওকে। সো এটা কিলোওয়াটে হতে পারে বা মেগাওয়াট পার হার্জ সেটাও হতে পারে, ঠিক আছে। আর এফ এনএলটা কি, নো লোড ফ্রিকোয়েন্সি, এবং এফ সিস্টেম সেটা হলো যে ফ্রিকোয়েন্সিতে সে অপারেট করবে আর কি, ঠিক আছে। অর্থাৎ ধরেন ফুল লোডের আগে যে জায়গাটা আর কি, হ্যাঁ, এই স্লোপ থেকে আমরা সেটা বের করতে পারি।
অর্থাৎ ওই যে চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি আর চেঞ্জ ইন পাওয়ার, সেখান থেকে আমার ওইটা আসে। সো ইকুয়েশনের যে কোনো পয়েন্টে যদি আমি পি বের করতে চাই এই মাঝামাঝি, সেটার ইকুয়েশন হলো এইটা। এই যে এফ সিস্টেম যেটা, তার মানে সেই ফ্রিকোয়েন্সিতে জেনারেটরটা তখন অপারেট করবে আর কি। এখন এই ক্যারেক্টারিস্টিক্স গুলো সবই আমি বলতেছি কি কখন, যখন আমরা চিন্তা করতেছি জেনারেটর অপারেটিং অ্যালোন আর কি। হ্যাঁ, তো যখন এটা অ্যাকচুয়ালি একটা জেনারেটরের ক্যারেক্টারিস্টিক্স, বাট যখন দুই বা ততোধিক জেনারেটরের সাথে বা সিস্টেমে কানেক্টেড থাকে তখন ডাইনামিক্সটা একটু ভিন্ন হয়। তো সিমিলারলি দেখেন রিঅ্যাক্টিভ পাওয়ারের সাথে আমাদের ভোল্টেজের যে রিলেশনশিপ সেটা দেখেন, রিঅ্যাক্টিভ পাওয়ার অর্থাৎ কিউ, ওকে, সাপ্লাই যত বাড়ে এখানে দেখেন টার্মিনাল ভোল্টেজ প্রথমে বেশি ছিল, আস্তে আস্তে কি হয়, সাপ্লাইয়ের সাথে সাথে কমতে থাকে, অর্থাৎ কারেন্টের যে চেঞ্জ হয় আর কি। হ্যাঁ, লিডিং টু ল্যাগিং, সেটা আপনারা জানেন। সো সাধারণত আমাদের এই বইয়ের যে কনভেনশন, জেনারেটরের ক্ষেত্রে ল্যাগিং কারেন্ট মানে রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই ধরা হয়েছে, বিকজ আমরা জেনারেটরের ক্ষেত্রে এটাকে সাপ্লাই যদি বলি, লোডের ক্ষেত্রে সেটাকে আমরা তখন বলবো হলো কনজিউমার কি, ঠিক আছে। বা লোডের ক্ষেত্রে দেখেন যেমন আমাদের ক্যাপাসিটিভ লোড যেটা আর কি, ঠিক আছে, সেটা হলো রিঅ্যাক্টিভ পাওয়ারকে সাপ্লাই করে যদি আমরা ধরে নেই, তার মানে লিডিং কারেন্ট যদি থাকে তখন সেক্ষেত্রে আমি বলবো জেনারেটর কনজিউম করে। ওকে, এই কনভেনশন গুলো একটু বুঝে নিন, এটা জাস্ট কনভেনশন, এটা এই বইতে এভাবে লিখেছে, অন্য বইতে অন্যভাবেও লিখতে পারে। ওকে, তো এই দুইটা ডায়াগ্রাম আপনারা একটু মনে রাখেন। এখন আমরা দেখি, যদি সামারি করি, ওকে, তাহলে কি দেখা যায়, the real and reactive power supplied by generator will be amount demanded by the attached load, অর্থাৎ যেটা আমি একদম প্রথমে বলেছিলাম, জেনারেটর যদি এই যে যে ডায়াগ্রাম গুলো আমরা দেখলাম, লোডের যে চেঞ্জ, লোডের চেঞ্জটা তখনই হবে যদি জেনারেটরের সাথে লোড কানেক্টেড থাকে। এই কথাটা হয়তো বলা হচ্ছে না, বাট এটা আমাদেরকে বুঝে নিতে হবে। একটা জেনারেটর যে রিঅ্যাক্টিভ পাওয়ার, স্ট্যান্ড অ্যালোন জেনারেটর, সেই রিঅ্যাক্টিভ পাওয়ার বা রিয়েল পাওয়ার যেটাই সাপ্লাই করুক না কেন, তার সঙ্গে সেই করেসপন্ডিং লোডটা অবশ্যই কানেক্টেড থাকতে হবে। আপনি এখন যদি বলেন আমি একটা জেনারেটর টার্মিনালে কোনো লোড দিব না কিন্তু সে রিয়েল পাওয়ার সাপ্লাই দিবে, হুইচ ইজ ইম্পসিবল। ওকে, নাম্বার 2 পয়েন্ট কি বলেছে দেখেন, গভর্নর সেট পয়েন্ট কন্ট্রোল দ্য অপারেটিং ফ্রিকোয়েন্সি। তার মানে দেখেন গভর্নর সেট পয়েন্টটা কি করে, স্টিমের ফ্লোকে কন্ট্রোল করে, অর্থাৎ ইনপুট যে রিয়েল স্টিম সাপ্লাই বা রিয়েল যে পাওয়ার সাপ্লাই সেটাকে কন্ট্রোল করে। আর এই সাপ্লাইকে কন্ট্রোল করতে পারলেই আমার কি হয়, স্পিডের চেঞ্জ হয়, তাই না, স্পিড কন্ট্রোল করে আর কি। আর স্পিড কন্ট্রোল করা মানেই করসপন্ডিং ফ্রিকোয়েন্সিকে কন্ট্রোল করা। নাম্বার 3, ফিল্ড কারেন্ট। ফিল্ড কারেন্ট কি চেঞ্জ করে, ফিল্ড কারেন্ট চেঞ্জ করে মেশিনের মধ্যে নেট ফ্লাক্সের পরিমাণ কি হবে, তাই না। সো ফ্লাক্স যদি কম বা বেশি হয় তাহলে আমার ভোল্টেজও কি হবে, টার্মিনাল ভোল্টেজও কম বা বেশি হবে। এবং গত ক্লাসে আমরা একটা অঙ্ক করেছিলাম, নো লোড যে ভোল্টেজ থাকে, লোড কানেক্ট করলে কি হয়, ভোল্টেজটা ফল করে, ইউজুয়ালি ইন্ডাকটিভ বা রেজিস্টিভ লোডের ক্ষেত্রে, এবং প্র্যাকটিক্যালি কিন্তু ম্যাক্সিমাম লোডই তাই। তো ইন দ্যাট কেস আমরা কি করি, ফিল্ড কারেন্টকে একটু ইনক্রিজ করে আবার পূর্বে টার্মিনাল ভোল্টেজে আমরা ফিরে যেতে পারি। সো এইটাই হচ্ছিল ক্যারেক্টারিস্টিক্স একটা জেনারেটর যদি স্ট্যান্ড অ্যালোন অপারেট করে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, একটু আগে আমরা যেটা দেখলাম সেটা ছিল যে একটা স্ট্যান্ড অ্যালোন জেনারেটরের ক্যারেক্টারিস্টিক্সটা কি হয়, অর্থাৎ আপনার কাছে একটা জেনারেটর ছিল এবং আপনি সেটাকে লোডকে সাপ্লাই করেছিলেন। এখন আমরা দেখব একটা জেনারেটরকে যদি আমরা ইনফাইনাইট বাসে কানেক্ট করি। ওকে, ইনফাইনাইট বাস বলতে আমরা কি বুঝি সেটাকে আমরা একটু আলোচনা করব, তারপরে আমরা আলোচনা করব হাউস ডায়াগ্রাম বলতে আমরা কি বুঝি। তো প্রথমে দেখেন ইনফাইনাইট বাস বলতে আমরা কি বুঝি। ওকে,
ইনফাইনাইট বাস হলো দেখেন, ধরেন আমাদের এই দেশের সকল জেনারেটর যে ন্যাশনাল গ্রিডে কানেক্টেড, তাই না? এটা আপনারা জানেন অলরেডি। তো এই ন্যাশনাল গ্রিড যেটা, ইটস লাইক সি, মানে সমুদ্রের মতো, তাই না? তো এই ন্যাশনাল গ্রিডকে আমি বলতে পারি ইনফাইনাইট বাস। প্রশ্ন হলো এটাকে ইনফাইনাইট বলার অর্থ কি দেখেন। তো সেটার যদি আমি কার্ভ গুলো দেখি আর কি ইনফাইনাইট বাসের, ওকে, খেয়াল করে দেখেন। ইনফাইনাইট বাসটাকে আপনি যদি লোড কানেক্ট করেন, সে লোডকে সাপ্লাই করবে, তাই না? তার মানে দ্য মাল্টিপল অফ জেনারেটর, তার মানে জেনারেটরস অফ জেনারেটরস। ইনফাইনাইট বাসের ক্যারেক্টারিস্টিক্সটা দেখেন, সে পি যতই সাপ্লাই করুক বা যাই করুক না কেন, ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হবে না। সিমিলারলি সে রিঅ্যাক্টিভ পাওয়ার যাই সাপ্লাই করুক না কেন, ভিটির কোনো চেঞ্জ হবে না। ইউজুয়ালি একটা সিঙ্গেল জেনারেটরের ক্ষেত্রে কি ছিল, রিঅ্যাক্টিভ পাওয়ার সে যত সাপ্লাই করে তত টার্মিনাল ভোল্টেজটা কমতে থাকে, তাই না? আগেই বলেছি এটা কিন্তু কনভেনশন। হ্যাঁ, লোডের ক্ষেত্রে রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই করলে কি হতো, টার্মিনাল ভোল্টেজটা ইনক্রিজ করতো, যেমন আমি বলেছি ক্যাপাসিটর ব্যাংক। হ্যাঁ, অর্থাৎ এখানে জেনারেটর কিউ সাপ্লাই করা মানে আমার ভোল্টেজটা টার্মিনালে কমে আসে আস্তে আস্তে। অন দ্য আদার হ্যান্ড ক্যাপাসিটর ব্যাংকের ক্ষেত্রে এটা যেহেতু ওটা লোড, সো এটাকে আমি এখানে কিউ যা ধরবো ওইখানে তার উল্টা হবে, কারণ কারেন্ট তো সিস্টেমে একই, তাই না? লোড যখন লাগানো থাকে একই তো কারেন্ট, অ্যাঙ্গেল তো একটাই হবে। সো ইনফাইনাইট বাস, তার সঙ্গে একটা জেনারেটর আমি যদি প্যারালেল করি, তো মেইন বোঝার বিষয় যেটা, সেটা হলো যে কোনো একটা জেনারেটর এই ইনফাইনাইট বাসের কাছে কিছুই না। এই কথাটার অর্থ কি? কথাটার অর্থ খুব সিম্পল। আপনি যদি সমুদ্র থেকে এক বালতি পানি উঠায় নেন, তাতে সমুদ্রের পানির যে চেঞ্জটা হয় অবশ্যই চেঞ্জ হয়, তাই না? আপনি এক বালতি পানি উঠায় ফেলছেন, সেই চেঞ্জটা কি চোখে দেখা যায়? কিছু যায় আসে সমুদ্র থেকে এক বালতি পানি উঠে নিলে? কিচ্ছু যায় হ্যাঁ না। স্যার। হ্যাঁ, সো দিস ইজ লাইক দ্যাট। ইনফাইনাইট বাস এগুলো হলো জেনারেটরস অফ জেনারেটরস কানেক্টেড টুগেদার, তাই না? তো সেক্ষেত্রে কি হবে দেখেন, এই একটা জেনারেটর, ইনকামিং জেনারেটর যেটা যেটা আপনি ন্যাশনাল গ্রিডের সাথে প্যারালেল করবেন, সেই জেনারেটরের যে ক্যারেক্টারিস্টিক্স, ওকে, ক্যারেক্টারিস্টিক্স বলতে কি, আগে যে দুইটা কার্ভ দেখলাম, তাই না? একটা লাগে পিএফ ক্যারেক্টারিস্টিক্স আর একটা কিউ ভি বা ভি কিউ ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? এই ক্যারেক্টারিস্টিক্স দিয়ে ইনফাইনাইট বাসের আপনি কিছুই চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ আপনার জেনারেটর ইনফাইনাইট বাসে কানেক্টেড করার আগেও বাসের ফ্রিকোয়েন্সি যা ছিল, আপনি কানেক্ট করার পরে বাসের ফ্রিকোয়েন্সি তাই থাকবে, আপনার মেশিন ওইটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, সো আপনি যদি ঠিক মতো কানেক্ট না করেন, সে প্যারালেল হওয়ার বদলে সে কি হবে, এনার্জি কনজিউম করা শুরু করে দিবে। যদি আমরা শর্তগুলি ফিল না করি, তাহলে সে জেনারেটরের বদলে মোটর হয়ে রান করা শুরু করবে, তাই না? এছাড়া সে আর কিছু বাসে চেঞ্জ করতে পারবে না। তো এখন দেখেন, আমি যদি বলি ইনফাইনাইট বাসের ক্যারেক্টারিস্টিক্স কি, এই যে দুটো ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে। অর্থাৎ হোয়াট এভার দ্য পাওয়ার ইজ, ফ্রিকোয়েন্সি রিমেইন আনচেঞ্জড। ওকে, সো ভিটির ক্ষেত্রে তাই, হোয়াট এভার দ্য অ্যামাউন্ট অফ কিউ ইজ, ভিটি রিমেইনস আনচেঞ্জড। ওকে, এটা গেল ইনফাইনাইট বাস। এখন দেখেন হাউস ডায়াগ্রাম। হ্যাঁ, হাউস ডায়াগ্রাম হলো যখন আমরা কোনো কিছুর সাথে প্যারালেল করতে চাই, ক্যারেক্টারিস্টিক জেনারেটরের ক্যারেক্টারিস্টিক্স এবং অন্য সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স বা অন্য কোনো জেনারেটরের ক্যারেক্টারিস্টিক্স, দুইটা ডায়াগ্রামকে যখন এরকম পাশাপাশি আঁকানো হয়, আঁকায় যখন একটা কমন ধরেন সিস্টেম পাওয়ার বা সিস্টেম ফ্রিকোয়েন্সি দেখা হয়, এই ডায়াগ্রামকে বলা হয় হাউস ডায়াগ্রাম। ওকে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ভার্সেস পাওয়ার ডায়াগ্রাম, এটাকে আমরা যেগুলো দেখলাম আর কি সেইটা, তারপরে যেটা আমি ড্র করতেছি আর কি, ঠিক আছে? এটা হলো কি আমার হাউস ডায়াগ্রাম। তো আমি হাউস ডায়াগ্রাম বলতে এটাকে বেশি বুঝি আর কি, এগুলাকে আমি ক্যারেক্টারিস্টিক্স বলি। হাউস ডায়াগ্রামটা দেখেন কি শো করে, এই যে দেখেন ইনফাইনাইট বাসের পাওয়ার এবং যে ইনকামিং জেনারেটর, তার এটা কি ডায়াগ্রাম আঁকা হয়েছে, পিএফ ডায়াগ্রাম বা এফপি ডায়াগ্রাম, হোয়াট এভার ইজ ফ্রিকোয়েন্সি পাওয়ার ডায়াগ্রাম ড্র করে আমি এখানে দেখাচ্ছি যে দেখেন
এই যে দেখেন বাসের ফ্রিকোয়েন্সি যা ছিল মেশিনের ফ্রিকোয়েন্সি সেইখানে সেট হয়ে যায় এবং সেই ফ্রিকোয়েন্সির জন্য তার আউটপুট পাওয়ারটা কি হয়, এটা হলো এই মেশিনের কন্ট্রিবিউশন। অর্থাৎ লেফট সাইডে দেখেন এটা আমার ইনফাইনাইট বাসের ফ্রিকোয়েন্সি এবং পাওয়ার যেটা ছিল সেটাই আছে। নতুন যে আমি ডায়াগ্রামটা জেনারেটরটা কানেক্ট করলাম তার ফ্রিকোয়েন্সি রানিং কন্ডিশনে বাসের ফ্রিকোয়েন্সির সাথে অ্যাডজাস্ট হবে। বাসে যদি 50 হার্টজ থাকে তো 50 হার্টজ। এই ক্যারেক্টারিস্টিক্স থেকে দেখেন ঠিক 50 হার্টজ যে জায়গায় সেখানে যে জেনারেটরের ফ্রিকোয়েন্সি সেট হয়ে গেছে এবং করেসপন্ডিং যে পিজি এই পাওয়ারটা সে সাপ্লাই করতেছে। ওকে, সো এটা ছিল আমার হাউস ডায়াগ্রাম। এখন দেখেন একটা জেনারেটরকে যখন, যেটা গত ক্লাসে বলেছিলাম, প্যারালেল করা হয় উইথ ইনফাইনাইট বাস, হ্যাঁ গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম শর্তগুলো কি কি ছিল। টার্মিনাল ভোল্টেজ সেম হইতে হয়, তারপরে ফ্রিকোয়েন্সি স্লাইটলি হায়ার রাখতে হয়, ফেজ অ্যাঙ্গেল মিলতে হয়, ফেজ সিকোয়েন্স মিলতে হয়। অর্থাৎ এই চারটা কন্ডিশন ফুলফিল করলেই শুধুমাত্র আমরা প্যারালেল করতে পারি। তো দেখেন একটা মেশিনকে আপনি আনলেন, এনে এই শর্তগুলো ফুলফিল করলেন, করে তাকে ইনফাইনাইট বাসে, যে ঠিক আমাদের ধরেন আমাদের ল্যাবের কথাই ধরেন, ছোট যে মেশিন 300 ভোল্ট অ্যাম্পিয়ারের মেশিন, সেটাকে আমি ইনফাইনাইট বাসে কানেক্ট করে দিলাম। ওকে, এবং ওই যে সিনক্রোনাইজিং মডিউল সুইচটা অন করে দিলাম ধরেন। হ্যাঁ, যদিও এখানে কিছু ব্যাপার রয়েছে আর কি, এত ছোট মেশিন ইউজুয়ালি আমরা কখনোই গ্রিডে নিশ্চয়ই প্যারালাল করবো না, বাট কাল্পনিক চিন্তা করেন আর কি। হ্যাঁ, সেটা দিলেন এবং দেওয়ার পরে কি হয় দেখেন, ইনিশিয়ালি সে কোনো লোড শেয়ার করেন আর কি। হ্যাঁ, অর্থাৎ আপনি কানেক্ট করে দিলেন, দেওয়ার পরে সে একটা ফ্লোটিং পজিশনে থাকে। এই যে ফিগার, বইয়ের ফিগার, এটা 5.34। ওকে, এই স্লাইডে সবকিছুই বইয়ের, সো এটা বইয়ের ফিগার নাম্বারটা রেখেছি। চ্যাপ্টার 5-এর 34 নম্বর ফিগার। সেখানে খেয়াল করে দেখেন পিজিটা খুব সামান্য, অর্থাৎ কানেক্ট হওয়ার পরপরই সে কিন্তু লোড শেয়ার করতে থাকে না। হ্যাঁ, তো প্রশ্ন হলো তাহলে লোড শেয়ার করানোর উপায় কি? হ্যাঁ, সেটাই আমি পরে আলোচনা করতেছি, এই স্লাইডের পরের স্লাইডে আলোচনা করব যে সেক্ষেত্রে আমরা কিভাবে তাকে লোড শেয়ার করাবো। ওকে, অর্থাৎ একটা ইনফাইনাইট বাসে আপনি চারটা শর্ত মানে জেনারেটরকে কানেক্ট করে দিলেন। ইনিশিয়ালি কানেক্ট করে দেওয়া মাত্রই যে সে তার ক্যাপাসিটি ওয়াইজ লোড শেয়ার করা শুরু করে দেবে, বিষয়টা তা না। হ্যাঁ, সে ইনিশিয়ালি ফ্লোটিং পজিশনে থাকবে। আচ্ছা, এটুকু আপনি একটু মাথায় রাখেন। আর দ্বিতীয় যে কোশ্চেনটা গত পরীক্ষাতেও দিয়েছিলাম রিগার্ডিং দিস ম্যাটার, যে ফ্রিকোয়েন্সি যে আমরা বারবার বলতেছি ইনকামিং জেনারেটরের ফ্রিকোয়েন্সি স্লাইটলি হায়ার থাকতে হবে। হায়ারটা কেন থাকতে হবে? অ্যান্সার ইজ ভেরি সিম্পল, এটা আপনারা বই পড়লেও দেখবেন। হায়ার ফ্রিকোয়েন্সি থাকলেই স্লোলি যে ফেজ অ্যাঙ্গেল, সেটা বাসের ফেজ অ্যাঙ্গেলের সাথে স্লোলি অ্যাডজাস্ট হবে এবং অ্যাডজাস্ট হওয়ার পরে সিস্টেমটাকে আপনি মানে মেশিনটাকে আপনি প্যারালাল করতে পারবেন। বাট হোয়াট ইফ এই ইনকামিং জেনারেটর যেটা, সেটার ফ্রিকোয়েন্সি যদি বাসের ফ্রিকোয়েন্সির চেয়ে লোয়ার থাকে, ইন দ্যাট কেস হোয়াট উড হ্যাপেন? আপনি দেখেন শর্ত ধরেন ফুলফিল করেন নাই, আপনি সুইচটা অন করে দিলেন, কানেক্ট করে দিলেন, ইন দ্যাট কেস কি ঘটবে খেয়াল করে দেখেন। ইন দ্যাট কেস সেটা এই ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে, দেখেন। ওকে, কি দেখানো হয়েছে দেখেন, এই স্লাইডে একটু ভুল আছে আর কি। হ্যাঁ, এটা আমি ঠিক করে দিব। এই লাইন এবং এই লাইন একই জিনিস দেখেন দুইবার হয়ে গেছে আর কি। হ্যাঁ, নিচের এই ডায়াগ্রামের ব্যাখ্যাটা এখানে ছিল। ওকে, তো সেটা একটু ঠিক করে দিব আর কি। সো আমার যদি ইনকামিং জেনারেটরের ফ্রিকোয়েন্সি কম থাকে, তাহলে দেখেন এই হাউস ডায়াগ্রামটা খেয়াল করে দেখেন, পিজি মাইনাসের দিকে, তাই না? তার মানে কি, জেনারেটরের ক্ষেত্রে পি মাইনাস মানে সে পাওয়ার কনজিউম করে, আর পি প্লাস মানে সে পাওয়ার সাপ্লাই করে। সো পজিটিভ দিকে সে কোনো পি নাই, নেগেটিভ দিকে পি। তার মানে দেখেন জেনারেটর তো সে সাপ্লাই করতেছেই না, উল্টা সে মোটর হিসেবে, অর্থাৎ যেহেতু সে কনজিউম করতেছে, তাকে আমরা কি বলবো তখন? সে মোটর। তার মানে সে গ্রিড থেকে পাওয়ার নিবে। ওকে, যদি আমার ফ্রিকোয়েন্সি বাস ফ্রিকোয়েন্সির চেয়ে লোয়ার হয়, দ্যাটস ওয়াই আমাদেরকে ফ্রিকোয়েন্সি হাই রাখতে হবে। এখন দেখেন আপনারা অলরেডি মাথায় আছে যে আমি প্যারালেল করার পরপরই
ফ্লোটিং অবস্থায় থাকে, ফ্লোটিং থাকা মানে সে খুব সামান্য হয়তো একটু পাওয়ার শেয়ার করতে পারে, ওকে, বাট তার ক্যাপাসিটি ওয়াইজ সে কিন্তু শেয়ার করতেছে না। হ্যাঁ, এটুকু আপনারা মনে রেখেছিলেন। এখন দেখেন তাহলে উপায়টা কি। সহজ বাংলায় তখন আমাদের যেটা করতে হবে, আমরা যেটা করব, জেনারেটরের সঙ্গে যে গভর্নর রয়েছে, নট জেনারেটরের সাথে টারবাইনের যে গভর্নর, যেটি স্টিম কন্ট্রোল, সেই গভর্নর সেট পয়েন্টকে আমি ইনক্রিজ করব। তার মানে আমি স্টিম সাপ্লাই বাড়াই দিব। যেই স্টিম সাপ্লাই বাড়াই দিবেন সে তখন লোড শেয়ার করা শুরু করবে। অর্থাৎ এই যে দেখেন, স্টিম সাপ্লাই বাড়ানোর সাথে সাথে, গভর্নর সেট পয়েন্ট ইনক্রিজ করার সাথে সাথে এই কার্ভটা কি হয়েছে দেখেন, ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা উপরে শিফটেড আপ যদি হয় তাহলে দেখেন PG2, এরপরে দেখেন PG3, তার মানে দেখেন রিয়েল পাওয়ার সাপ্লাইটা তার বাড়তেছে। কোশ্চেন হলো ব্যাপারটা কেন ঘটে। ওকে, দিস ইজ দ্য ম্যাটার। তো এই ব্যাপারটা বোঝার জন্য আমরা ধরে নেই যে মেশিনের স্পিড কনস্ট্যান্ট এবং মেশিনের ফিল্ড কারেন্ট কনস্ট্যান্ট। ওকে, এই ব্যাপারটা আমরা ধরে নিলাম। ওকে, তো স্পিড এবং ফিল্ড কারেন্ট যদি কনস্ট্যান্ট হয় তাহলে ইএ, ওকে, যেটা আমরা জানি ইএ সমান সমান কে ফাই ওমেগা, দ্যাট থিং ইজ কনস্ট্যান্ট ইন ম্যাগনিটিউড। ওকে, এখন দেখেন এই অবস্থায়, এবং টার্মিনাল ভোল্টেজ ভি যেটা, সেটা কি বাস ভোল্টেজ তো চেঞ্জ হবে না, তাই না? তো এই অবস্থায় এই ডায়াগ্রামের দিকে খেয়াল করেন, এই যে আই এ, ওই যে এখানে দেখেন ইএ, এখানে ভি। ওকে, মাঝখানে যে ড্রপটা থাকে সেটা কি থাকে আমাদের, ওই যে ধরেন আই এ জে এক্স এস যে ড্রপটা আর কি, ঠিক আছে? এখন খেয়াল করে দেখেন ই এর ম্যাগনিটিউড কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, এবং আমি গভর্নর সেট পয়েন্ট ইনক্রিজ করতেছি, তাই না? তার মানে দেখেন কি বাড়বে আস্তে আস্তে, রিয়েল পাওয়ার সাপ্লাইটা বাড়বে। তার মানে দেখেন এই যে দেখেন ইএ সাইন ডেল্টা, এইটা চেঞ্জ হবে। তার মানে ইএ যেহেতু কনস্ট্যান্ট, তার মানে সাইন ডেল্টা চেঞ্জ হবে। সাইন ডেল্টা চেঞ্জ হওয়া মানে কি, ডেল্টা ইনক্রিজ করবে, তাই না? ডেল্টা ইনক্রিজ, কারণ আমরা কি জানি সাইন জিরোর ভ্যালু 0, আর ম্যাক্সিমাম কখন হয়, সাইন 90 মান ম্যাক্সিমাম 1, তাই না? সো ডেল্টা যত বাড়বে আমার রিয়েল পাওয়ার সাপ্লাইটা তত বাড়বে। তার মানে গভর্নর সেট পয়েন্ট আমি যত বাড়াবো ডেল্টা তত ইনক্রিজ করবে। এবং এই কথাটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম, লোড যত বাড়ে ডেল্টা তত ইনক্রিজ করে, ঠিক আছে? লোড অ্যাঙ্গেল বলতে পারেন, এটাকে টর্ক অ্যাঙ্গেল বলতে পারেন। সো বেসিক্যালি বইয়ের মধ্যে আমরা যেটা ইলেকট্রিক্যাল সেটাকে বলে টর্ক অ্যাঙ্গেল, আর সম্ভবত মেকানিক্যাল যেটা সেটাকে লোড অ্যাঙ্গেল বলে। বাট বেসিক্যালি ডিফারেন্স তো আপনারা জানেনই, P/2 দিয়ে গুণ আর সামথিং। বাট যদি এটা মনে নাও থাকে, এটাকে লোড অ্যাঙ্গেল বা টর্ক অ্যাঙ্গেল বলেন, কোনো সমস্যা নাই। ওকে, সো এটাই ছিল আমাদের, মানে আমাদের গভর্নর কন্ট্রোল। অর্থাৎ ইনফাইনাইট বাসে কানেক্ট করার পরে আমি যদি পাওয়ার বাড়াইতে চাই তাহলে আমরা কি করব, গভর্নর সেট পয়েন্ট বাড়াবো। এখন খেয়াল করে দেখেন, একটু অ্যানালজি যদি আমি করি, জেনারেটর যখন স্ট্যান্ড অ্যালোন ছিল প্রথম কেস, হ্যাঁ, তখন আমি যদি এভাবে গভর্নর দিয়ে স্টিম বাড়াই দিতাম তাহলে কি হইতো দেখেন, কনস্ট্যান্ট লোডের জন্য যদি আমি গভর্নর দিয়ে বাড়াই দিতাম তাহলে আমার কি হইতো, সিস্টেমের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যেত। ওকে, কিন্তু এখানে কি ইনফাইনাইট বাসে কানেক্টেড, তাই না? তার মানে এই গভর্নর আপনি সেট পয়েন্ট যাই করেন না কেন, সিস্টেমের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোথায়, তার রিয়েল পাওয়ার শেয়ারিংটা বাড়বে। ওকে, তার মানে দেখেন ক্যারেক্টারিস্টিক্স একটু চেঞ্জ পেয়ে গেলেন না? স্ট্যান্ড অ্যালোন জেনারেটর হলে কি হতো, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যেত, কিন্তু এখানে দেখেন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, যেহেতু সে বাসে কানেক্টেড। বরঞ্চ কি হবে, রিয়েল পাওয়ার শেয়ারিংটা বাড়বে। এটা মাথায় রাখেন। এরপরে আমি দেখতে চাই সেকেন্ড যে কন্ট্রোল আমার হাতে আছে। ওকে, যখন জেনারেটর বাসে কানেক্টেড, সেকেন্ড কন্ট্রোলটা আমার হাতে কি, যেটা আগের বার ধরে নিয়েছিলাম যে আমার আপনার এক্সাইটেশন যেটা, অর্থাৎ ফিল্ড কারেন্ট যেটা, সেটা কনস্ট্যান্ট ধরে নিয়েছিলাম। এবার আমি দেখতে চাই যে এই ফিল্ড কারেন্টকে যদি আমি চেঞ্জ করি তাহলে কি হয়। চেঞ্জ বলতে ধরেন ইনক্রিজ করি,
ওকে, সো এখানে ইনক্রিজটা আমি বোঝাই। তো খেয়াল করে দেখেন, ফিল্ড কারেন্ট যদি আমি ইনক্রিজ করি, এবং এখন কিন্তু আমার গভর্নর সেট পয়েন্ট কনস্ট্যান্ট, তার মানে এই যে রিয়েল পাওয়ার যেটা ইনপুট পাওয়ার সেটা কনস্ট্যান্ট, তার মানে ই এ সাইন ডেল্টা কনস্ট্যান্ট। তাহলে এখন দেখেন আমি যদি ফিল্ড কারেন্ট চেঞ্জ করি তাহলে কি হবে, ই এর ম্যাগনিটিউড চেঞ্জ হবে, তাই না? ফিল্ড কারেন্ট যত বাড়ে ই এর ম্যাগনিটিউড বাড়ে। এখন দেখেন এটা যেহেতু কনস্ট্যান্ট, ই এ সাইন ডেল্টা কনস্ট্যান্ট, তাই না? সো ই এর ম্যাগনিটিউড যদি বাড়ে, করসপন্ডিং কি চেঞ্জ হবে দেখেন, এই যে দেখেন ই এর ম্যাগনিটিউড আস্তে আস্তে বাড়তেছে, তার মানে দেখেন যে আই এক্সএস এর যে অ্যাঙ্গেল সেটা চেঞ্জ হচ্ছে, হুইচ ইন্ডিকেটস করসপন্ডিং কারেন্টের ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল দুটোই আমার চেঞ্জ হচ্ছে, তাই না? অর্থাৎ ফিল্ড কারেন্ট যদি আমি চেঞ্জ করি তাহলে আমি সহজ বাংলায় বলতে পারি এই যে রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা সে সাপ্লাই করতো, সেই রিঅ্যাক্টিভ পাওয়ারের ভ্যালুটা চেঞ্জ হয়। তো দেখেন এই যে দেখেন কিউ, তাই না? বিকজ এটা কি, এই লম্বাটা কি, আই এ সাইন ফাই, ওকে, বা সাইন থেটা। আই সাইন থেটাটা হলো গিয়ে আমার কি, রিঅ্যাক্টিভ পাওয়ার লাইন, ঠিক আছে? তার মানে এই রিঅ্যাক্টিভ পাওয়ার লাইনটা চেঞ্জ হচ্ছে। তার মানে ইন এ নাটসেল আমি যদি বলতে চাই, ফিল্ড কারেন্ট যদি আমি চেঞ্জ করি তাহলে জেনারেটরের রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ হয়, ঠিক আছে? তো সেটাই সামারি যদি আমি করতে চাই, while the generator is connected to a infinite bus or national grid, the frequency and terminal voltage of the generators are controlled by the system to which it is connected. তার মানে দেখেন বাসের ফ্রিকোয়েন্সি এবং টার্মিনাল ভোল্টেজ জেনারেটর কি করলো যায় আসে না কিছু। নাম্বার টু, গভর্নর সেট পয়েন্টের মাধ্যমে জেনারেটরের রিয়েল পাওয়ার অর লোড শেয়ারিং সেটা চেঞ্জ করা যায়। নাম্বার থ্রি, ফিল্ড কারেন্ট চেঞ্জের মাধ্যমে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই এটা চেঞ্জ করা যায়, while the generator is connected to an infinite bus. ওকে, সো আজকে এটুকুই, আশা করি বুঝতে পেরেছেন। এর পরের ক্লাসে আমরা দেখব যে ইনফাইনাইট বাসে কানেক্টেড না হয় যদি দুইটা জেনারেটর পরস্পরের সাথে কানেক্টেড থাকতো, এরপর আমরা সামারি করব, ঠিক আছে? সো আজকের মতো